আচ্ছা ঠাকুরমশাই, আপনার মুখেই শুনেছি চারি নাকি মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত। তা ওর মধ্যে কি কখনো এমন কোনো ব্যাপার লক্ষ্য করেছেন যা অস্বাভাবিক? বহুদিন পর তারানাথের বাড়িতে এসে আমরা জমিয়ে গরম চা সহযোগে তেলে ভাজার সদ্গতি করছিলাম। চারির বিয়ে হয়ে যাওয়ার পরে তারানাথ একেবারেই অন্য রকম হয়ে গেছে। এর আগেও দুইবার গল্প না শুনে বাড়ি ফিরে গিয়েছি বলে মাঝে ইচ্ছে করেই কয়েকদিন আমরা আসিনি। কিশোরীর প্রশ্নে তারানাথ ঈষৎ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমাদের বন্ধু ভাবতেও আমার সংস্কারে বাধে। জীবনে কাউকেই আপন করে পেলাম না, না কাউকে বোঝাতে পারলাম যে আমারও একটা অবলম্বন দরকার, যেটাকে আঁকড়ে ধরে কিয়ৎকালীন নিশ্চিন্তে ঘুমোতে পারি। যেদিন মধুসুন্দরী দেবী আমায় ছেড়ে চলে যায় সেদিনই বুঝেছি জীবনে আর কোনোদিনও কাউকে আপন করে পাবো না। দৌত্তর, এটাও গেল নিভে। শেষের কথাটি অবশ্যই হুকোর উপরে রাগ দেখিয়েই তারানাথ বলল। কিশোরী ততক্ষণ পকেট থেকে একটা সিল করা পাসিং শোয়ের প্যাকেট বের করে তারানাথের দিকে দিতে যাচ্ছিল। তারানাথ তাতেও বাদ সাধল। থাক, আর ওসবে কাজ নেই। তোমরা চা খাও, আমি তার মধ্যে আর একবার সেজে নিয়ে আসি। এখানে আরও জোর করতে গেলে বিষয়টা অন্য দিকে ঘুরে যেতে পারে ভেবে কিশোরী সিগারেটের প্যাকেটটা তারানাথের তক্তপোষের পাশে রেখে দিয়ে আবার চায়ের কাপ হাতে তুলে নিল। আমি বললাম, না ভাই, আজকেও মনে হয় গল্পের আশা নেই। তারানাথের ভুল নয়, আসলে দোষটা আমাদেরই। কিশোরী বেশ আঘাত পেয়েছে তারানাথের কথায়। তা তার চুপ করে চা খাওয়া দেখেই বুঝলাম। তারানাথ এলো মিনিট দুয়েক পরে। নিজ আসনে বসে সে বলল, এই বেশ ভালো। নেহাত আমি শ্রোতার মর্ম বুঝি, তাই যন্ত্রের মতো এতদিন জীবনের একটার পর একটা ঘটনা শুনিয়ে গেছি। বাকি জীবনটাও এতেই যাবে তাও আমি জানি। তবে কি বলতো, রক্ত মাংসের মানুষ তো, তাই মাঝে মাঝে আমার অপার্থিব অস্তিত্বের মর্যাদাটুকু সকলের কাছের থেকে আদায় করে নিতে ইচ্ছে করে। তোমরা তো আজকালকার ছেলে ছোকরা, তোমরা এসবের মর্ম কি করে বুঝবে? কত মানুষ এখন আমার নাম নিয়ে নতুন নতুন গল্প ফেদে বসছে, তা তো দেখছই। খবর পেয়েছি তোমরাও নাকি মাঝে মাঝে সেসব আজগুবি গল্পের আড্ডায় গিয়ে ভিড় জমাও। কেন যাও সেটাও জানি, আর ঘুরে ফিরে আমার কাছে আবার কেন আসো সেটাও জানি, কিন্তু কিছুই বলতে পারি না, অথবা চাই না যে তোমাদের মতো অন্ধের হস্তি দর্শন হোক। যাই হোক, আর বেশি কিছু বলবো না। চা খেয়েছো, তেলে ভাজা এনেছো, বসো, গল্প করো, আড্ডা দাও, আমি তোমাদের সঙ্গ দিই। বুঝলাম আজকে আর কোনো কিছুতেই গল্প বলানো যাবে না ওনাকে। মাঝে মাঝে ভুলে যাই হাজারো ভণ্ড তারানাথের ভিড়ে ইনি এমন একজন মানুষ যিনি আমাদের সমস্ত গতিবিধি একেবারে টের পেয়ে যান। গড়িমসি করে তেলে ভাজাগুলো শেষ করে উঠতে যাব এমন সময় তারানাথ বলল, কিশোরী, তুমি ঠিকই বলেছ। চারি আসলেই মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য। মধুসুন্দরী দেবী যেবার আমায় শেষবারের জন্য দেখা দিয়েছিলেন তখনই আমায় বলে গিয়েছিলেন তিনি আর আমার সাথে প্রণয়িনী রূপে থাকতে পারবেন না। তবে আমি তবুও তাকে সারা জীবনের জন্য আমার সঙ্গে পাব। সেই কারণেই অদৃষ্টের করুণ নিয়তি নিয়ে তিনি এলেন আমার কন্যা রূপে। সেবার নৌকা করে এক শিষ্য বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলুম, সঙ্গে চারি রয়েছে। আমাকে সে এক দণ্ডও চোখের আড়াল করতে চাইত না। পরের দিনই দুপুরে ফিরে আসবার কথা। ভাবলাম মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে যাই, বেড়াতে গেলে মনটা খুশি হবে ক্ষণ।
দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম স্রোতের মুখে তরতর করে নৌকা বেয়ে। বিকেল 4টের মধ্যে অনেকখানি রাস্তা পার হয়ে এসেছিলাম। শিষ্য বাড়ি আর সেখানের থেকে ঘন্টা 2-এর পথ। এমন সময় উত্তর পশ্চিম কোণে কাজলের দাগের মতন একটা মেঘ দেখা দিল। আমরা প্রথমে কেউ গ্রাহ্য করিনি, কিন্তু মাঝি বয়স্ক এবং অভিজ্ঞ, তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে বলল, বাবু মশাই, ঝড় উঠবে বলে মনে হচ্ছে। নৌকা কি পারে নেব? আমি হেসে বললাম, মেঘ তো এখনো বহু দূরে, তাছাড়া ও মেঘে তো ঝড় নাও হতে পারে। এসব অচেনা জায়গায় নৌকা ভিড়িয়ে লাভ কি বাবা? তার চেয়ে বরং একটু টেনে চল, আর কতটুকুই বা পথ। কিন্তু সে মেঘের রেখা দেখতে দেখতে এগিয়ে এসে সমস্ত আকাশ ঢেকে ফেলল, আর সেই সঙ্গে আরম্ভ হলো তুমুল ঝড়। শান্ত নদী মুহূর্তেই সংহার মূর্তি ধারণ করল। প্রবীণ মাঝি, পাকা লোক, তক্ষুনি নৌকা ডুবে গেল না বটে, তবে এর বেশিক্ষণ ভরসাও করতে পারলাম না। তখন পাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেও কোনো লাভ নেই, কারণ নদীতে বেতাল ঢেউ উঠেছে। নৌকা মাঝির নির্দেশ আর মানছে না। হঠাৎ একটা ভয়ানক বাতাসের ঝটকা এলো। নৌকা একদিকে কাত হয়ে ছলাৎ করলো, আর অনেকখানি জল উঠে পড়ল খোলে। দাঁতে দাঁত চেপে উল্টো দিকে সমস্ত শক্তি দিয়ে দাঁড় চেপে মাঝি বলে উঠল, আর যে নৌকা বাসে না ঠাকুর মশাই, আর যে নৌকা বাসে না। আমার মনের অবস্থা ভেবে দেখো। নিজের জন্য ভাবি না, যত ঝড়ই হোক আমি তো ঠিক সাঁতার কেটে পাড়ে চলে যাব, কিন্তু এই উত্তাল নদীতে চারিকে এক হাতে ধরে সাঁতার কাটা সম্ভব নয়। ওকে ফেলেও নিজের প্রাণ বাঁচাতে পারবো না। দুজনকেই হয়তো আজ প্রাণ বিসর্জন দিতে হবে। এই সব ভাবছি, চারি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি ভয় পেয়েছো? আমার জন্য নয়, তোমার জন্য ভয় পাচ্ছি মা। আমার তো ঝড় দেখতে খুব ভালো লাগছে বাবা। কি বড় বড় ঢেউ! ঝড় না থামলে খুব বিপদ মা। ঝড়ের জন্য ভয় পাচ্ছো বাবা? ঝড় এক্ষুনি থেমে যাবে। এইমাত্র শুরু হলো এমন ঝড়, এই ঝড় কি সহজে থামবার? ওই দেখো বাবা, ঝড় থেমে গেছে। অবাক হয়ে দেখলাম আকাশে গভীর কালো মেঘের স্তর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বাতাস পড়ে এসেছে, বড় বড় ঢেউ আর উঠছে না। আস্তে আস্তে যেভাবে ঝড় কমে তেমন নয়, এক মুহূর্তেই যেন বাতাসের প্রকোপ কমে গেল। মাঝি আকাশের অবস্থা দেখে এই আকস্মিক পরিবর্তনে অবাক হয়ে ওপরের দিকে চেয়ে রয়েছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই নিরাপদে শিষ্য বাড়িতে পৌঁছে গেলাম, কিন্তু ঘটনাটা যেন কিছুতেই প্রকৃতির স্বাভাবিক নিয়ম বলে মানতেই পারলাম না। সে যাই হোক, যার বাড়ি গেছি তাকে শিষ্য বলে সম্বোধন করলাম ঠিকই, তবে এই শিষ্য কিন্তু দীক্ষিত ব্যক্তি নয়। বলতে গেলে আমার কাছে একসময় এসেছিল ছেলেটি ব্যবসায়িক অনুন্নতির একটা সমস্যা নিয়ে। আমি আকন্দ কাঠের নীল গণেশ বানিয়ে দিই তাকে, এবং বলি রোজ ভক্তি ভরে দোকানে রেখে দেবতাকে পুজো করতে। আমার কথা মতো ওর মনে ভক্তির অভাব হয়নি, আর সিদ্ধিদাতাও কার্পণ্য করেননি তাকে দুহাত ভরে দিতে। ভক্তের নাম রামনারায়ণ চৌধুরী, আর তার বাড়িতে আসা ওর মেয়ের জন্মদিন উপলক্ষে। তো সেখানের থেকে ফিরে এলাম সেদিন নিমন্ত্রণ রক্ষা করে। এর কয়েকদিন বাদে আমার স্ত্রীর, অর্থাৎ তোমাদের বৌঠানের, খানিক জ্বর মতন হলো। চারির শোবার ব্যবস্থা হলো আমার সঙ্গে। আমি বসে বসে লণ্ঠনের আলোয় এক আত্মীয়ের কোষ্ঠী তৈরি করছি, পাশে চারি ঘুমিয়ে পড়েছে। রাত তখন অনেক হবে।
হঠাৎ দেখি আলো একটু একটু করে কমে আসছে। বাড়ির পুরনো কাজের লোক হারাধনের ওপর খুব রাগ হলো। সে নিশ্চয়ই আজ সন্ধ্যাবেলায় লণ্ঠনে তেল ভরেনি। যাক, একদিক দিয়ে ভালোই হলো, আর রাত না জেগে ঘুমিয়ে পড়া যাক। কাগজ কলম তুলে রেখে বাতিটাকে সরাতে যাব, মনে হলো সেটা বেশ ভারী। খালি লণ্ঠন এত ভারী কেন? লণ্ঠনটা তুলে নাড়াচাড়া দিয়ে দেখি তাতে তো তেল ভর্তি। আশ্চর্য ব্যাপার, তেল যদি থাকবে তাহলে আলো নিভে যাচ্ছে কেন? অবাক হয়ে বসে রইলাম। চোখের সামনে তেল ভর্তি বাতি একটু একটু করে নিভে গেল। ঘর অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার উপলব্ধি করে আমার গাটা ছমছম করে উঠল। তাহলে কি এতদিন পরে আবার? ঘরের বাতাসে দেবধূপের পবিত্র স্বর্গীয় সুবাস। চারির মাথার কাছে খাট ও দেওয়ালের মাঝে যে জায়গাটুকু, সেখানে ধীরে ধীরে আবছা নীল আলো ভরে উঠছে। আর সেই আলোর মধ্যে ফুটে উঠল মধুসুন্দরী দেবীর ভুবন মোহিনী মূর্তি। বলেছিলাম আর একবার দেখা হবে, কিন্তু এই শেষবার। আজকের পর আর আমায় চাক্ষুষ দেখতে পাবে না। হাত জোড় করে দাঁড়িয়ে আছি, দু চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। দেবী হেসে আবার বললেন, দুঃখ করো না, আগেই তো বলেছি আমাকে একবার পেলে কেউ চিরতরে হারায় না। তুমি তো বুঝতে পারোনি, আমি তো তোমার কাছেই আছি। দেখো, তাকাও। দেবী তর্জনী তুলে ঘুমন্ত চারির দিকে নির্দেশ করলেন। সেদিকে তাকিয়ে আমার গা শিউরে উঠল। এ তো চারি নয়, আমার মেয়ে নয়। মধুসুন্দরী দেবী ছোট রূপ ধরে শুয়ে আছে। সেই অবয়ব, সেই অপূর্ব দেহকান্তি, কেবল আকৃতি শিশুর মতন। কন্যা রূপে তুমি আমাকে পেয়েছ, এ দেবাংশী মেয়ে। আমি আমার শক্তির কিছু অংশ ওর মধ্যে অর্পিত করেছি। সবটা দেইনি, কারণ তা করলে ও কষ্ট পেত, সংসার করতে পারত না। তবু ওর সঙ্গে জড়িত আছে এক প্রাচীন ইতিহাসের যন্ত্রণা মাখা সত্য। তুমি এখনই একবার রামজয়পুরে তোমাদের বাড়িতে চলে যাও। তোমার দাদুর লাল খাতাটির কথা মনে আছে তো? দেবী হঠাৎ চুপ করে গেলেন। বললাম, কি আছে দাদুর লাল খাতায়? তাছাড়া আপনি এ কি দিয়ে ফেললেন আমাকে দেবী? কুড়ে ঘরে কি আগুন রাখা যায়? এই মুহূর্তে কিছু কাজ আছে ওর, সেটা কাটিয়ে উঠতে পারলেই ওকে নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই। ওর বিয়ে নিয়ে চিন্তা করবার দরকার নেই, তবে 17 বছর বয়স পূর্ণ হওয়ার আগে তা হবে না। এমন কেন করলেন দেবী, এমন কেন করলেন? তুমি যেমন আমার জন্য সাধনা করেছিলে, সে কারণে আমিও তোমাকে প্রার্থনা করেছিলাম। প্রকৃত সাধক পৃথিবীতে বিরল, তবে প্রণয়ী রূপে তো সম্ভব নয়। তাই কন্যা রূপে তোমার আমার দুজনেরই সাধ মেটালাম। আমি বড়ই কলঙ্কিত ও অভিশপ্ত এই তন্ত্র জগতে, তা তো তুমি জানো। সে কারণেই পুরোপুরি কলঙ্কমুক্ত মানুষ তোমাকে উপহার দিতে পারলাম না। একটা অসমাপ্ত কাজ রয়ে গেছে, যেটা চারির হাত থেকে সম্পূর্ণ করতে হবে। সময় মতো তুমি ঠিক জানতে পারবে। যাও, গ্রামের বাড়িতে যাও। ধীরে ধীরে মিলিয়ে গেল অপার্থিব স্নিগ্ধ নীল আলো, মিলিয়ে গেল সেই স্বর্গীয় দেবধূপের ঘ্রাণ। ইহজীবনে সেই আমার মধুসুন্দরী দেবীর সঙ্গে শেষ দেখা। জীবনে আর তার দেখা কোনোদিনও পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে পাব না।
তোমরা বোধহয় এটাকে গল্প হিসেবেই নিলে, বলো? তারানাথ হতাশার ভঙ্গি করে হুকোয় মনোনিবেশ করল। কিশোরী বলল, দেবী বললেন আপনাকে গ্রামের বাড়িতে যেতে, সে কথা আপনি শুনেছিলেন? দেবীর কথা যদি কখনো অমান্য করতাম তাহলে তোমাদের সামনে এখন এই বুড়োকে দেখতে পেতে না। কাজেই সপরিবারে রওনা দিলাম আমার পৈতৃক ভিটে রামজয়পুরের উদ্দেশ্যে। তবে প্রথমেই বাড়িতে গেলাম না, আগে গেলাম আমার শ্বশুর বাড়িতে, যেটা আমাদের গ্রামের থেকে খুব বেশি দূরে নয়। সেখানে আমার অসুস্থ স্ত্রীকে রেখে বিকেলবেলায় যখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি, তখন চারি হঠাৎ বায়না শুরু করলো যে আমার সঙ্গে সেও যাবে ওখানে। সে ছোট থেকেই আমাকে বড়ই ভালোবাসতো। তার মামা বাড়ির লোকজন যথেষ্ট চেষ্টা করেও তাকে রাখতে পারল না। সুতরাং তাকে নিয়েই হাঁটা শুরু করলাম বাড়ির পথে। গ্রামটির থেকে রামজয়পুরের দূরত্ব বেশ খানিকটা। মাঝের ময়নাগাছি গ্রাম পার করে পরে একটা বিস্তীর্ণ চাষ জমি, যে জমির উত্তর দিক বরাবর হেঁটে গেলে দূর থেকে দেখা যায় কৈখালি মাঠের সেই পুরনো বট গাছটা, যে গাছের তলায় জীবনে প্রথমবারের জন্য কাল ভৈরবের দর্শন পেয়েছিলাম। সে ঘটনা তোমাদের আগে শুনিয়েছি। তো চারির হাত ধরে এগিয়ে চলেছি মাঠের মাঝের থেকে। আপাতত লক্ষ্য দূরে পিঁপড়ের মতো দেখতে পাওয়া সেই বট গাছটা। তার চারিপাশে দিগন্ত পর্যন্ত বিছিয়ে রয়েছে গাছপালা ঘেরা অসংখ্য গ্রামের চিত্রপট। সবকিছুর মাঝের থেকে নজর কাটছে মাথা সজাগ প্রহরীর মতো খোলা মাঠের দিকে দৃষ্টি রেখে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলি। চারি আমার হাতটা একটু চেপে ধরে বললে, বাবা, মামার বাড়ির ওখানে মনে হয় কেউ একটা তালের বড়া করছিল। আমার খেতে খুব ইচ্ছা করছে জানো। যদি আমি তালের বড়ার কথা বলতাম তাহলে আমাকে ঠিকই করে দিত, কিন্তু তাহলে আমাকে আরো জোর করে দেখে দিত ওখানে। আমি না মাকে তালের বড়া বানাতে দেখেছি, আমিও পারবো বানাতে। বাবা, তুমি আমাকে একটা তাল এনে দেবে? চারির বাল্য বয়সের নিষ্পাপ চাহিদাগুলো মনে পড়লেই নিজের অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। অনেক ছোট থেকেই সে ঘর গৃহস্থের যে কোনো কাজে হাত লাগাতে উৎসাহী ছিল। একেবারে পটু গৃহিণীর মতন কোমরে আঁচল গুঁজে যখন উঠোন ঝাড় দিয়ে এসে আমার সামনে দাঁড়াতো, তখন ভাবতাম মেয়ে সন্তানকে বিদায় দিতে গেলে আদতেই বুকের ভেতরে একটা বড় পাথরের প্রয়োজন হয়। যাক সেসব কথা। সে সময়ের জন্য মেয়ের প্রস্তাবে সমর্থন করে, অর্থাৎ বাড়িতে গিয়ে তাকে তাল এনে দেব, এই কথা বলে হাঁটতে থাকলাম। সারাদিনের শেষে ক্লান্ত সূর্যের আলো বিসর্জনের পথ ধরেছে দূরের কোনো অজানা গ্রামের ছায়ারেখার আড়ালে। মাথার ওপর থেকে মাঝে মাঝে ভেসে যাচ্ছে ছেঁড়া ছেঁড়া কালো মেঘ। তবে সে ভাসমান মেঘপুঞ্জ যে আগত প্রলয়ের অঙ্গীকার তা বুঝতে পারিনি প্রথমে। কৈখালির মাঠের একদম কাছে যখন পৌঁছে গেছি, তখন প্রথম শুনতে পেলাম একটা গুরু গম্ভীর মেঘের গর্জন। চারিকে বললাম, তাড়াতাড়ি চলো মা, বৃষ্টি এসে পড়লেই কিন্তু বিপদ। আমার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে বাবা। চারির কথা শেষ হওয়া মাত্রই আমার ডান হাতের ওপরে 2 ফোঁটা জল পড়ল এবং ফেলে আসা মাঠের দিকের থেকে ধেয়ে আসা তীব্র বর্ষণের সনসন শব্দ শুনতে পেলাম। মেয়ের হাত চেপে ধরে রাগ পায়ে চাষ জমি পেরিয়ে কৈখালির মাঠের প্রান্তে সেই বট গাছটার তলায় আশ্রয় নিলাম। ঝোলার ভেতরে শুকনো গামছা ছিল, তা মাথায় দিয়ে কোনো রকমে বৃষ্টির থেকে মাথা বাঁচালাম। কিছু সময় যেতে না যেতেই অঝোর ধারায় বৃষ্টির সাথে শুরু হলো সনসনে ঠান্ডা হাওয়া।
শ্রাবণের শেষের পিঠ পোড়ানো গরমের মধ্যেও ওই সন্ধ্যায় বৃষ্টি মাখা শরীরে শীতের স্নিগ্ধ পরশ কাঁটা বসাতে লাগলো মাঝে মাঝেই। নিজেকে নিয়ে আর চিন্তার কি, এইসব তো আমার শরীর সহ্য করেই এসেছে নিরন্তর। কিন্তু চারিকে যতটা সম্ভব আঁকড়ে ধরে রেখেছি বৃষ্টি থেকে বাঁচানোর আশায়। ঠিক এমন সময় লক্ষ্য করলাম একটা আশ্চর্য ব্যাপার। জনশূন্য বৃষ্টি মাখা কৈখালির মাঠটা যেন কুয়াশার মতো সাদা কোনো বায়বীয় বস্তুতে ভরে উঠল। প্রথমে ভেবেছিলাম বৃষ্টির পরিমাণ বেড়েছে বলে বোধহয় সবকিছু সাদাটে লাগছে। পরে বুঝতে পারলাম আমার ধারণা একেবারেই ভুল। নিজের চোখের সামনেও মৃদু গতিতে ভাসতে দেখলাম সেই সাদা বায়বীয় পদার্থগুলিকে। চারি বলল, বাবা, ওই দেখো, ওই লোকটা তাল কুড়িয়ে নিয়ে যাচ্ছে। চারি তার হাত তুলেছে অদূরের একটা ছায়া মূর্তির দিকে। অবাক হলাম আমি কেন মানুষটিকে দেখতে পাইনি এতক্ষণ। খুব কাছের, খুব পরিচিত মানুষদের পেছন থেকে দেখলেই দেখবে চিনতে পারা যায়। এই ক্ষেত্রেও আমার তাই মনে হলো। কেন যেন অনুভব করলাম যে লোকটি চলে যাচ্ছে তাকে যেন আমি চিনি। চারি বলল, ও বাবা, ওনার কাছে জিজ্ঞেস করো না যে তাল কোথায় পেলেন, আমরাও তাহলে তাল নিয়ে যাই। বারংবার তার ইচ্ছেকে প্রত্যাখ্যান করতে মন চাইল না আমার। হাঁক দিলাম, ও ভাই, তোমার কাছে তাল আছে বুঝি? এদিকে একটিবার শুনবে? লোকটি থমকে দাঁড়িয়ে আমাদের দিকে তাকালো। অনেক দূরের থেকে প্রাকৃতিক দুর্যোগের মাঝে তার চেহারা যেটুকু আবিষ্কার করতে পারলাম তাতে বুঝতে পারলাম যাকে পরিচিত বলে মনে হয়েছিল সে তা নয়। আমার ফেলে আসা জীবনের কোনো ঘটনার সঙ্গে জড়িত কোনো এক ব্যক্তির সঙ্গে তার অবয়বের খুব মিল রয়েছে হয়তো, সেই কারণে আমার এ ধারণা হয়েছে। ধীরে ধীরে লোকটি এগিয়ে এলো আমাদের দিকে। পরনে কালো আলখাল্লা, মাথায় একটা ফেট্টি বাঁধা, কাঁধে কাপড়ের ফিতে দিয়ে বেঁধে আড়াআড়িভাবে ঝোলানো আছে একটা বাক্স। বুঝতে পারলাম ওই বাক্সতে করে ওই লোকটি কিছু বিক্রি করে। তবে চারির দৃষ্টিশক্তির পরিচয় পাওয়া গেল ওনার হাতে একটা রুষ্টপুষ্ট তাল দেখে। তবে মানুষটি সজ্জন। ঈষৎ হেসে বললেন, আরে, মেয়েটা যে একেবারে ভিজে যাচ্ছে বাবু। আপনাদের বাড়ি বুঝি অনেক দূর? না না, বাড়ি বেশি দূরে নয়, এই রামজয়পুরেই আমাদের বাড়ি। হঠাৎ এমন সময় বৃষ্টি এলো যে এখানেই আশ্রয় নিলাম। বেশ, তবে আমিও একটু এখানে বসি। এই ঝড় জলে ছেলেটা বাড়ির থেকে বেরোবে কিনা কে জানে। বুঝলাম উনি হয়তো আমাদের গ্রামেই কোনো বাড়িতে যাবেন। যাই হোক, আমার সে ব্যাপারে বিস্তারিত ঢুকে তো কোনো লাভ নেই, তাই নির্দিষ্ট প্রসঙ্গেই এলাম। বললাম, আপনাকে পেছন থেকে ডাকলাম বলে কিছু মনে করবেন না। আসলে এখানেই আমার বাড়ি, তবে আমি আসছি আজ বহু বছর পরে। ছেলেবেলায় যেসব জায়গায় অবাধে ঘুরে বেরিয়েছি সেসব জায়গায় ঢুকে পড়ে তাল কুড়িয়ে নিয়ে আসা তো এখন আর সম্ভব নয়। তাই আপনার হাতে তাল দেখে একটু খবর নেওয়ার জন্য ডাকলাম। মেয়েটা আমার তালের বড়া করছে, ওই আমায় আপনাকে দেখিয়ে দিল। লোকটা এবার চারিদিকে একটু ঝুঁকে পড়ে মুখে হাসি টেনে বললে, ও, মায়ের তালের বড়া খাবার ইচ্ছে হয়েছে? বেশ বেশ, এই নাও মা, এই তালটা তুমি রাখো। বলে লোকটা সেটি চারির হাতে দিয়ে তার মাথায় একবার হাত বুলিয়ে পুনরায় কি যেন মনে হতেই আবার বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লেন। সে পেছন ঘুরতেই চারি জিজ্ঞেস করল, তোমার নাম কি? লোকটি দাঁড়িয়ে পড়ে বলল, আমার নাম অমল সরকার। আমি সিঁদুর বিক্রি করি মা। আজ আসি, ভগবান চাইলে আবার তোমার সাথে দেখা হবে। লোকটি চলে যাওয়ার পর থেকেই চারির চরিত্রে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। কেমন যেন একটা মন মরা উদাসী ভাব তাকে পেয়ে বসেছে বলে মনে হলো।
সবই বলছে, হাসছে, অভিমান করছে, তবুও মাঝে মাঝেই যেন কি একটা অযাচিত চিন্তায় সে হারিয়ে যাচ্ছে। পুরোপুরি বৃষ্টি থামবার অপেক্ষা না করে একটু যখন ধরে এলো, তখনই চলে এসেছি বাড়িতে। বহুদিন অব্যবহৃত তালায় এমনভাবেই মরচে পড়েছিল যে সংরক্ষিত চাবি দিয়ে সেটি খুলতে বেশ বেগ পেতে হয়েছে আমার। এদিকে মেয়ের বায়না পূরণ করতেই হবে, কাজেই তাকে বললাম, তালের বড়া তো আর আজকেই করা যাবে না মা, তার জন্য চালের গুঁড়ো, ময়দা, তেল এসব কত কিছু লাগবে। দেখি কাল সকালে চৌধুরীদের বাড়িতে গিয়ে যদি কোটা চাল পাই, তবে কালকে দুপুরেই বাকি জিনিসের ব্যবস্থা করে গরম গরম বড়া ভেজে খাওয়া যাবে খন, কেমন? চারি নিঃশব্দে ওপর নিচে মাথা নাড়ল। পুটলিতে করে রাতের খাবার পাঠিয়ে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকেই, তবে তার খাবার যোগ্য নেই সে বুঝতেই পেরেছিলাম। ছাতা বাড়িতেই ছিল, কিছু চাল ডাল ফুটিয়ে নেওয়ার জন্য সেগুলো তো কিনতেই হবে। তাই চারিকে বাড়িতে রেখে কয়েকানা পয়সা নিয়ে গেলাম পাড়ার হরেন মুদির দোকানে। বৃষ্টি সে সময় বন্ধ হয়েছে। আকাশের মেঘ সরে গিয়ে ভিজে যাওয়া বাড়িঘরের চালের উপরে চাঁদের রূপলি আলো এসে পড়েছে। বহুদিন বাদে গ্রামে ফেরবার কারণে দোকানে গিয়ে আলাপ আলোচনায় বেশ সময় লেগে গেল বাড়িতে ফিরতে। ফিরে এসে দেখি সেই অমল ফেরিওয়ালা দাঁড়িয়ে রয়েছে আমাদের উঠোনে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি এখানে যে? আসুন না, আসুন আমার দাওয়ায় এসে বসুন। সে ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে যে সিঁদুর কিনবে বলে আমায় ডাকলো। সিঁদুর কিনবে? কই দেখি তো, ওর মাথায় আবার কি হলো কে জানে। ঘরের দিকে এগিয়ে যেতেই দেখলাম চারি হাসি মুখে বেরিয়ে আসছে ঘরের থেকে। আমায় দেখে সে আরো যেন উত্তেজিত হয়ে উঠল। বলল, বাবা, ওই দেখো, ওই ফেরিওয়ালা আবার এসেছে। আমি সিঁদুর কিনে রাখি ওর থেকে একটা। আমার ছেলে আমার কাছে চাইছে বারবার। আমি ওকে এক গাছ কৌটো সিঁদুর দিয়ে চমকে দেব। কি বলছিস মা এসব? তোর ছেলে এলো কোথা থেকে? এত ছেলে মানুষই কিন্তু ভালো নয় মা। সিঁদুর কি খেলার জিনিস নাকি? চারির মুখটা অন্ধকার হয়ে এলো। মাথা নিচু করে ঘরে চলে যাওয়ার পর আমি অমল ফেরিওয়ালার দিকে তাকিয়ে বললাম, ওর বায়নাটা এত বেড়ে যাচ্ছে না দিন দিন? এইটুকু মেয়ে নাকি ছেলের জন্য সিঁদুর কিনবে, ভাবতে পারেন? আচ্ছা যাই হোক, ছেলের কথায় মাথায় এলো, আপনি কোন একটা ছেলের সাথে দেখা করতে এসেছিলেন যেন এখানে, তা দেখা হলো? না, তার দেখা পেলাম না। আচ্ছা, আসবার সময় আপনাদের সঙ্গে যেখানে দেখা হলো, ওই কুইকালির মাঠের ওখানে একটা জমিদারি লক্ষ্মী মন্দির ছিল না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ওখানে এক সময়ের জমিদার সূর্যরায় চৌধুরীর লক্ষ্মী মন্দির ছিল, তবে সে যে বহু বছর আগের কথা। বলতে পারেন আমার বাবা কাকারা সে সময় কিশোর বয়সী। আমি নিজের চোখে দেখিনি সে মন্দির, পরবর্তীতে বাবার মুখের থেকে অনেক গল্প শুনেছি। কিন্তু কেন বলুন তো? লোকটি যেন আকাশ থেকে পড়ল আমার কথা শুনে। তার চেহারা দেখে বুঝলাম সে আমার কথা বিশ্বাস করতে পারছে না বোধ হয়। খানিক বাদে ইতস্তত করে বলল, আপনি কি দেবরানী চক্রবর্তী নামের কাউকে চেনেন? অবাক হলাম এই নামটা ওই মানুষটির মুখে শুনে। বললাম, হ্যাঁ, দেবরানী চক্রবর্তী আমার বাবার ঠাকুরমা ছিলেন। যদিও বাবা যখন অনেক ছোট তখন তিনি মারা যান। আপনি তার নাম জানলেন কি করে? শুধু নাম নয়, আমি তাকে নিজের চোখে দেখেছি। মানে মানে আপনি কি বলতে চাইছেন? সে কি আজকের কথা নাকি? এই যে আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন নাকি? আপনি কে বলুন তো? ফেরিওয়ালার অভিব্যক্তির কিন্তু কোনো পরিবর্তন নেই। সেই স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে উত্তর দিল, ওই যে বললাম, আমার নাম অমল সরকার। আমি এই বাক্সে করে গাছ কৌটো আর সিঁদুর বিক্রি করি।
বিচার বুদ্ধির সঙ্গে দ্বন্দ্ব চলছে তখন আমার মধ্যে। কি একটা রহস্যের মধ্যে যেন জড়িয়ে পড়ছি ধীরে ধীরে, যা আমার ধরা ছোঁয়ার বাইরে। কোনো সংযত সিদ্ধান্তে না পৌঁছতে পেরে আমি কেন জানি না তাকে বলে বসলাম, আচ্ছা বেশ, আপনি এখন আসুন। আমি এমনিও পথশ্রমে ক্লান্ত বেজায়, যাই দুটো ভাতে ভাত ফুটিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি। বলে আমি উঠোন পেরিয়ে ঘরে চলে এলাম। চারি বালিশের ওপর মাথা দিয়ে ঘরের চালের দিকে তাকিয়ে শুয়ে রয়েছে। চোখের দুপাশের থেকে কান পর্যন্ত গড়িয়ে পড়ছে জল। মনটা কি যেন একটা অমঙ্গলের অঙ্গীকারে এতটাই নিষ্ঠুর হয়ে উঠল যে মেয়েটার অভিমান ভাঙানোর পর্যন্ত ইচ্ছে হলো না আমার। চাল ডালের পুটলি নিয়ে চলে গেলাম হেসেল ঘরে। ঘুণে ধরা বহু পুরনো কাঠ ছিল রান্নাঘরে, তাই দিয়েই অন্যমনস্কভাবে রান্না চাপিয়ে বসে রইলাম। ভাবলাম ফেরিওয়ালা এটা কি বলে গেল। তিনি নাকি আমার বাবার ঠাকুমাকে দেখেছেন। বাবার বাল্য বয়সে অমর জীবন যখন এসেছিল এই বাড়িতে, তখন সে বলে গিয়েছিল যে বাবার ঠাকুমার বেশি দিন বাঁচবে না, তার মৃত্যু আসন্ন। এবং আশ্চর্যজনকভাবে অমর জীবনের বলে যাওয়া ওই নির্দিষ্ট দিনেই এই দেবরানী চক্রবর্তী ঠাকুর ঘরে পুজো দিতে বসে মারা যান। তার কথা এতদিন পরে আবার এক অপরিচিত ফেরিওয়ালার মুখে শুনলাম কি কারণে। এসব ভাবতে ভাবতে খেয়াল করিনি চারি আবার কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার কাঁধে তার ক্ষুদ্র হাত দুটি রেখে বললে, বাবা, আমার ছেলেটাকে আর খালি হাতে ফিরতে দিও না। আমার কাছে তো একটু সিঁদুরই চেয়েছে ছেলেটা, সেটাও যদি আমি ওকে এবার না দিই তাহলে তো আমাকে ছেড়ে এবারও চলেই যাবে। ফেরিওয়ালার থেকে সিঁদুর নিয়ে নি বাবা, মা আমায় 1 আনা দিয়েছে, ওই পয়সা দিয়েই আমি নিতে পারবো। তুমি শুধু একবার অনুমতি দাও বাবা। কেন জানি না মাথাটা গরম হয়ে উঠল আমার। একেতেই দুশ্চিন্তায় আমার অবস্থা মর্মাহত, তার উপর এমন পাগলের মতো ছেলে মানুষই আবদার। বললাম, আরে কি তখন থেকে ছেলে ছেলে লাগিয়ে রেখেছিস বলতো? এখন চুপ করে গিয়ে শুয়ে থাক, খাবার হয়ে গেলে নিয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। যত সব। এমন করতে থাকলে কিন্তু আমি কালকেই তোকে মামার বাড়িতে রেখে আসবো, তখন দেখবি কেমন লাগে। চারি পুনরায় কাঁদো কাঁদো মুখে হেসেল ঘর থেকে চলে গেল ঠিকই, তবে পরক্ষণেই কেন জানি না দিব্য দৃষ্টিতে দেখতে পেলাম মধুসুন্দরী দেবীর করুণ মুখখানি। যে মেয়ের সামনে আমি কোনোদিনও উচ্চস্বরে কথা বলিনি, আজ তাকে আমি এভাবে ফিরিয়ে দিলাম কেবল 1 কৌটো সিঁদুরের জন্য। ও তো ছেলে মানুষ, ও তো কোনো পুতুলকেও নিজের ছেলে বলে ভেবে নিতেই পারে। আহারে কি নির্বোধ আমার মন। এসব ভাবতে ভাবতেই শোবার ঘরের দরজা খোলবার শব্দ কানে এলো যেন। কেন জানি না মনটা আচমকা কু ডেকে উঠল। দ্রুত রান্নাঘর থেকে ঘরে গিয়ে দেখি দরজা সম্পূর্ণ হাঁ করে খোলা। ঘরে চারি নেই। আমি হন্তদন্ত হয়ে দাওয়ায় এসেই সেই ফেরিওয়ালাকে আবার দেখতে পেলাম। ওই একই স্থানে দাঁড়িয়ে রয়েছে সে। বললাম, আমার মেয়ে চারিমা কোথায় গেল? ঘরের থেকে বেরিয়ে দেখেছেন কি? আপনি তো এখানে আছেন, দেখেছেন কোন দিকে গেছে? লোকটি ডান দিকে হাতের ইশারা করে বললে, সে গেছে কৈখালির মাঠের দিকে। আমি ছুট লাগালাম, চারি চারি মারে, মা কোথায় গেলি মা? আমার কাছে আমার উপর রাগ করে কোথায় গেলি মা? চারি ফিরে আয় মা, তুই ফিরে আয়। চারি চারি। রুদ্ধশ্বাসে ছুটে চলেছি কৈখালির মাঠের দিকে। গোটা পথে কোথাও আমার মেয়ের দেখা পেলাম না। আমাদের বাড়িটা এমনিতেও গ্রামের এমন জায়গায় যেখানে থেকে ওই বৃষ্টি স্নাত রাতের বেলায় গ্রামবাসী পর্যন্ত আমার আওয়াজ পৌঁছানো সম্ভব নয়। অবশেষে যখন পাণ্ডব বর্জিত কৈখালির মাঠে এসে পৌঁছালাম,
তখনই চোখ পড়ল মাঠের প্রান্তের ওই বট গাছটির দিকে। ঝাঁকড়ানো গাছটার শাখায় শাখায় এক অপার্থিব আলো সৃষ্টি করেছে জোনাকির দল। আর একই সাথে সেখান থেকে দেখতে পেলাম গাছের তলায় ওই ফেরিওয়ালার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আমার মেয়ে চারি। যে ব্যক্তি আমায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমায় পথ দেখিয়ে দিল, সে আমার আগে এখানে এসে পৌঁছলো কি করে, সে বিষয়ে আমার তখন মূর্ছা যাওয়ার অবস্থা। কেন জানি না তখন ভুলে গেছি আমার সমস্ত পরিচয় ও ফেলে আসা কর্মজীবনের থেকে অর্জিত নির্ভীকতা ও অসামান্য ক্ষমতার ব্যাপারে। কেবলমাত্র একজন দুর্দশাগ্রস্ত পিতা ছাড়া আমি আর কিছু নেই তখন। সত্যি বলতে চারিকে দেখে যে দৌড়ে তার কাছে যাব, সে বিচারটাও যেন করতে পারল না মস্তিষ্ক। বরং বুক ভরা নিঃশ্বাস নিয়ে দু চোখের জলে মনের কষ্টটাকে ভেজাতে ভেজাতে এগিয়ে গেলাম ওই বটগাছের দিকে। ঘটনাস্থলে পৌঁছতে ফেরিওয়ালা শান্ত গলায় বললে, আপনার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবেন না বাবু মশাই, ও এখন একটা ঘোরের মধ্যে আছে। এর জন্যই তো আমাকেও পাঠিয়ে দিলেন তিনি জানতেন এখন এই গ্রামে এলে দেবরানী চক্রবর্তীর দেখা পাব। আপনার মেয়ের মধ্যে এখন আপনারই পরিবারের ওই করুণাময়ী নারী দেবরানী চক্রবর্তী বর্তমান। তার একটা অসম্পূর্ণ কাজ আছে যে বাবু মশাই। অবাক হয়ে ফেরিওয়ালার দিকে তাকিয়ে রয়েছি। তার দুটি চোখ কেমন এক অদ্ভুত নীল আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। আমি সম্মোহিতের মতো তার সামনে বসে পড়লাম। মনে পড়ে গেল মধুসুন্দরী দেবীর বলা কথাটা। উনি বলেছিলেন চারির কোনো একটা কাজ বাকি আছে এই গ্রামে। কি সেই কাজ? বললাম, কি করতে হবে আমায় বলুন, আমায় বলুন কি করতে হবে। শুধু আমার মেয়েটাকে ফিরিয়ে দিন আমার কাছে। কি কারণে এত বছর পর আবার আপনি এসেছেন এই গ্রামে ওই সিঁদুরের বাক্স নিয়ে? কেনই বা আমার মেয়েটা সিঁদুর সিঁদুর করে পাগল করে দিচ্ছে আমার? বলুন বলুন আপনি। ফেরিওয়ালা চারির মাথায় একবার হাত বোলালো, তারপর বলল, তোমার বাবার ঠাকুরমা দেবরানী চক্রবর্তী তখন উন্মাদ হয়ে গেছে তার ছোট ছেলের শোকে। তোমার বাবার ছোট কাকা কেদারনাথ চক্রবর্তী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল জানো তো? আমি ইতিবাচক মাথা নাড়লাম। ফেরিওয়ালা বলতে থাকলো, হ্যাঁ, তো সেই ছেলে চলে যাওয়ার পরই এই ঘটনা ঘটে। এখানে এই কৈখালির মাঠে আমরা যেখানে বসে আছি, ঠিক এই জায়গায় বট গাছের নিচে একটা লক্ষ্মী মন্দির ছিল সে সময়। যেদিনের কথা বলছি সেদিন আমি সিঁদুর বিক্রি করতে ঢুকছি এই রামজয়পুর গ্রামে। ঠিক সেই সময় এখানের মন্দিরের সামনে দেখতে পেলাম একটি স্ত্রীলোক গর্ভগৃহের দিকে তাকিয়ে কাকে যেন ডাকছে। আয় বাবা, আমাদের বাড়িতে চল। চল বাবা, আমার ছেলে হয়ে থাকবি। তুই আমার বাড়িতে চল বাবা, চল বাবা। ঠিক সেই সময় ওই স্ত্রীলোকের চোখ পড়ল আমার দিকে। সে হঠাৎ যেন নিজের বহু মূল্যবান জিনিস আড়াল করবার মতন একটা অভিব্যক্তি নিয়ে নিজের আঁচল দিয়ে ঢেকে নিল একটা বাচ্চা ছেলেকে, যে ছেলে বেরিয়ে এলো ওই মন্দিরের ভিতর থেকে। সময়টায় এক মুহূর্ত আর সেখানে না দাঁড়িয়ে থেকে চলে গেলাম। ওই দিনটা গোটা বেলা এই গ্রামে সিঁদুর বিক্রি করলাম। দুপুরের পরে এক গৃহস্থ বাড়িতে আশ্রয় দিল, তাই সেখানেই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম আমি। সন্ধ্যার আগে আগে যখন গ্রামের থেকে বেরিয়ে যাচ্ছি, তখন তোমাদের ওই বাড়ির উঠোনে দেখলাম কয়েকজন লোক জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমিও একটু এগিয়ে গেলাম সেদিকে। দেখলাম যেই স্ত্রীলোকটিকে আমি ওই মাঠের মন্দিরে দেখেছিলাম, তাকে ঘিরে ধরেই এই জমায়েত। ভিড়ের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে এই বাড়িতে? সে বললে,
শকতির বউ উন্মাদ হয়ে গেছে। কোন একটা ছেলেকে নিয়ে এসেছিল কোন জায়গার থেকে। সেই ছেলেকে নিয়ে তো এতক্ষণ একরকম চলছিল, হঠাৎ করে ঘন্টাখানেক আগে ওই পুঁচকে ছেলেটি নাকি বাড়ির মহিলাদের কাছে সিঁদুর চাইতে শুরু করে। সে নাকি তার বিবাহিত বউকে রেখে এসেছে কোন জায়গায়। এবার বুঝুন, একেতেই অপরিচিত এক ছেলেকে নিয়ে এসেছে বাড়িতে, তার উপর ওই ছেলের নাকি আবার বউ আছে। ভাবতে পারছেন? কেউ কি মেনে নেয়? তাতে আবার সেই পুঁচকে ব্যাটার কি রোষ! সে বলে গেল ভবিষ্যতে যতগুলো ছেলে এ বাড়ির থেকে বেরিয়ে যাবে সে নাকি আর কোনোদিনও ফিরবে না পুরোপুরি এই বাড়িতে। তবে যাওয়ার আগে চক্রবর্তীর স্ত্রীকে একটা এক হাতের বিষ্ণু মূর্তি দিয়ে গেছে ছেলেটি। ওই দেখো, ওই মূর্তিটাই হাতে নিয়ে কেমন শান্ত হয়ে বসে আছে চক্রবর্তী গিন্নি। কি অবস্থা, কি অবস্থা! দিনকাল কি পড়লো! জমায়েত কেটে একটু এগিয়ে গিয়ে দেখলাম সত্যি একটা ধাতব বিষ্ণু মূর্তিকে আঁকড়ে ধরে বসে আছেন ওই স্ত্রীলোকটি, যাকে আমি এই মাঠের লক্ষ্মী মন্দিরে দেখেছিলাম। মনে মনে একবার ভাবলাম, সবাইকে কি বলে দেব যে আমি এই স্ত্রীলোককে দেখেছি কৈখালির মাঠের ওই মন্দিরের চত্বরে বসে ছেলেটির সঙ্গে কথা বলতে, যে ছেলেটিকে উনি বাড়িতে নিয়ে এসেছিলেন। পরক্ষণেই ভাবলাম, অশান্ত বাড়িকে আরো অস্থির করে তুলে কাজ নেই। যেমন এসেছি ভিন দেশ থেকে সিঁদুর বিক্রি করতে, তেমন আবার ফিরে যাওয়াই ভালো। রাতটা ছিল অমাবস্যা, তারপর আকাশে মেঘ করেছিল দুপুর থেকে। সে কারণে দ্রুত পা চালাতে চালাতে পুনরায় যখন আবার এই মাঠের ওপরে অবস্থিত সেই লক্ষ্মী মন্দিরের কাছে পৌঁছলাম, তখন দেখতে পেলাম মন্দিরের পুটের ওপরে একটা প্রদীপ জ্বালিয়ে বসে আছে সেই ছেলেটি, যে ছেলেকে নিয়ে এত উতলা হয়ে উঠেছিল সে সময় আপনাদের বাড়ি। আমাকে দেখা মাত্রই ছেলেটি বলল, কি গো ফেরিওয়ালা, তুমিও কি আমায় ফিরিয়ে দেবে? আমায় এক কৌটো সিঁদুর দাও না গো, আমার স্ত্রীর সিঁদুর শেষ হয়ে গেছে। তোমার টাকা আমি দিতে পারবো না এখন, তবে মা টাকা দিয়ে দেবে। মায়ের কাছে 1 আনা আছে। বুঝলাম ওই স্ত্রীলোকটি অর্থাৎ তোমার বাবার ঠাকুমা দেবরানী চক্রবর্তী নিশ্চয়ই ছেলেটির আবদার পূরণ করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। সে 1 আনা নিজের ছেলেকে দেওয়ার আগেই ছেলেটি রাগ করে এখানে চলে এসেছে। আমি বললাম, তুমি এইটুকু একটা ছেলে সিঁদুর নিয়ে কি করবে, আর কোথায় তোমার স্ত্রী? এই প্রশ্ন করা মাত্রই ছেলেটি মন্দিরের গর্ভগৃহের দিকে অঙ্গুলি নির্দেশ করে ভেতর দিকে ঢুকে পড়ল। ঠিক এমন সময় একটা দমকা হাওয়ায় নিভে গেল মন্দিরের চাতালের উপরে জেলে রাখা প্রদীপটি। স্বভাবতই আমার তখন দৃষ্টি ছিল মন্দিরের ভেতরের দিকটায়। আচমকা সেই সময় একটা বিরাট বিদ্যুৎ ঝলকানিতে দেখতে পেলাম যে মন্দিরের ভিতরে কেবল একটি লক্ষ্মী প্রতিমা ছিল। সেদিন সকালেও রেখে গেছিলাম, সেখানে লক্ষ্মীর পাশে দাঁড়িয়ে রয়েছে তাকে স্নেহের সাথে আলিঙ্গন করে একটা বিষ্ণু মূর্তি, ঠিক যেন লক্ষ্মী নারায়ণের মিশ্র বিগ্রহ। ঠিক এমন সময় আমার ঠিক পেছনে একটা কুকুর ডেকে উঠতেই আমি পেছন দিকে তাকালাম এবং পরক্ষণেই সামনে তাকাতে দেখলাম ওই ফেরিওয়ালা আর নেই। চারিমায়ের অচৈতন্য দেহ পড়ে রয়েছে মাটির ওপর। এতক্ষণ যা যা শুনলাম তার সঙ্গে বাবার মুখে শোনা ছোটবেলার কাহিনীগুলির অনেক মিল পেয়েছি, তবে কাহিনীর মধ্যে যাতে বাধা না আসে সে কারণেই সেসব উল্লেখ করিনি। তবে এটুকু বুঝতে পারলাম বাবার ঠাকুমা দেবরানী চক্রবর্তীর অতৃপ্ত বাসনা ফিরে এসেছে চারির মধ্যে। সেই কারণেই ও কোনো ছেলের কথা বলছে যাকে সিঁদুর কিনে দেবে বলে আমার কাছে অনুমতি চাইছিল। আমি চারির অচৈতন্য দেহ আমার কোলের উপরে নিয়ে নিতেই চোখ পড়ল ওর হাতের মুঠোর দিকে। দেখলাম ওই হাতের মধ্যে কিছু একটা চকচক করছে। মুঠো খুলে বস্তুটি হাতে নিতেই বুঝলাম কোনো মন্ত্র বলে ওর মায়ের দেওয়া 1 আনাটা সোনার টাকায় রূপান্তরিত হয়েছে।
আমি সেটিকে ছুঁড়ে ফেলে আমার মেয়েটাকে বুকে আঁকড়ে ধরলাম। মারে, আমি চাই না সোনার মায়া, আমার চাই না পৃথিবীর অন্য কোনো সুখ। আমি তোকে আর কোনো কিছুর থেকে বিরত রাখবো না রে মা। তুই ফিরে আয়, তুই ফিরে আয় মা আমার কাছে, ফিরে আয় চারি। গাছে জ্বলতে থাকা অসংখ্য জোনাকি ধীরে ধীরে নিভে যেতে শুরু করেছে ততক্ষণে। একবারের জন্য যেন চারির চোখ বুজে থাকা মুখটা ঠিক মধুসুন্দরী দেবীর মুখ বলে মনে হলো আমার। দেবীকে স্মরণ করলাম। দেবী, দেবী, তুমি ফিরিয়ে দাও আমার মেয়েকে। আমি বুঝতে পেরেছি তুমি আমায় কি ইঙ্গিত করেছ। আমি আমার পরিবারের লক্ষ্মী প্রতিমার বাসনা সম্পূর্ণ করব। তুমি ফিরিয়ে দাও মা আমার মেয়েকে, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও। আমরা নিজেই কখনো ভেবে দেখিনি আসলে যে মায়ের যোনির থেকে কেদারনাথ চক্রবর্তীর মতন একজন উৎকৃষ্ট সন্ন্যাসী জন্ম নিতে পারে সে কোনো স্বাভাবিক জননী নয়। এই সেই আমার দাদু রামনাথ চক্রবর্তীর মা, অর্থাৎ দেবরানী দেবী। চারির মধ্যে ফিরে এসেছে সেই দেবরানী চক্রবর্তীর সত্তা এবং মধুসুন্দরী দেবীর শক্তি। দেবী এই কারণেই আমায় বাড়িতে পাঠিয়েছেন। ঘরের ভেতরটা একেবারে থমথমে হয়ে গেছে তখন। কিশোরী ও আমার অবস্থা একেবারেই বাক্যহীন। তারানাথের চোখের পাতা ভিজে রয়েছে তা দেখে বুকের ভেতরটা আরো ছ্যাদ করে উঠল। আমি জানতাম না আমি না কিশোরী এই সময় আর তারানাথের সঙ্গে কোনো কথা বলতে পারবো না, আর না আছে আমাদের কোনো ক্ষমতা কথা বলার। সময় দিলাম ঠাকুর মশাইকে। যতটা সময় সে নিজেকে সংযত করতে নিতে চায় তাতে তার সম্পূর্ণ অধিকার আজ রয়েছে। এটা কেবল কাহিনী নয়, এ যে জীবন্ত সত্য আমাদের কাছে। মিনিট 10 সূচ পতন নীরবতার পর তারানাথ আবার শুরু করল। চারিকে দুহাতে তুলে নিয়ে ফিরলাম বাড়িতে। ওকে বিছানায় শুইয়ে দিয়ে প্রথমেই গেলাম আমাদের ঠাকুর ঘরে। রাম জয়পুর ছেড়ে আমি চলে যাওয়ার পরে কালের নিয়মে একে একে সকলেই চলে গেছে ভিটে বাড়ি ছেড়ে অথবা নিজের নিজের অংশ বেঁচে দিয়ে। কপাল গুণে অথবা হয়তো অদৃষ্টের আশ্চর্য আশীর্বাদেই ঠাকুর ঘরের অংশটুকু পড়েছিল আমার ভাগেই। এই ঠাকুর ঘরেই মারা গিয়েছিলেন বাবার ঠাকুমা দেবরানী চক্রবর্তী। এবার তোমাদের একটা ছোট কাহিনী বলি, যেটা অমর জীবনের কাহিনী শোনানোর সময় বলিনি, যদিও বাবার মুখে এই ঘটনা আমি অনেক পরে শুনেছিলাম। বাবার ঠাকুমা দেবরানী চক্রবর্তী তার ছোট ছেলে কেদারনাথ চক্রবর্তী চলে যাওয়ার পর একটি ধাতব বিষ্ণু মূর্তি নিয়ে গোটা দিন নিজের ঘরের মধ্যে বসে থাকতেন অভুক্ত হয়ে। পরবর্তীতে সেই অবস্থা এমন ভয়ঙ্কর রূপ নেয় যে বাবার দাদু শিবনাথ চক্রবর্তী সেই বিষ্ণু মূর্তি তার স্ত্রীর কাছের থেকে কেড়ে নিয়ে আমাদের বাড়ির উত্তর কোণের দেওয়াল থেকে ইট সরিয়ে সেখানে গেঁথে ফেলেন। যে কারণে অমর জীবন আমাদের বাড়িতে প্রথমবারের জন্য এসে বলেছিল, জানেন তো, যে জমির উপরে বাড়ি তৈরি তার রকম অনুযায়ী 50, 100 কি 150 বছরের ভিত সামান্য কিছুটা বসে যায়। আপনাদের বাড়িতেও তাই হয়েছে, কেবল বিষ্ণুর অধিষ্ঠানের জন্য উত্তর দিক সামান্য উঁচু। এই সেই বিষ্ণু মূর্তি যেটি আবিষ্কার করবার পরে এই ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করা হয়েছিল হই হই করে। বহু বছর ধরে এই ঠাকুর ঘরে পুজো পড়েনি, কাজেই বিষ্ণু মূর্তি সহ সমস্ত বিগ্রহে মাকড়সার বারবারন্ত। সেগুলি কোনো রকমে সরিয়ে মূর্তিটাকে নিয়ে এলাম নিজের ঘরে, যেখানে চারি শুয়ে আছে। প্রবেশ করা মাত্রই ঘরের ভেতরের পরিবেশটা পবিত্র দেবধূপের গন্ধে উদ্ভাসিত হয়ে উঠল।
বুঝলাম এই এক পরম দৈব মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। বিষ্ণু মূর্তি নিয়ে গিয়ে রেখে দিলাম চৈতন্যহীন আমার মা চারির পাশে। কতক্ষণ ওভাবেই পাথরের মূর্তির মতো নিজের মেয়ের দিকে তাকিয়েছিলাম জানি না। হুঁশ হলো যখন দেখলাম সে উঠে বসেছে নিজের কোলের উপরে উক্ত বিষ্ণু মূর্তিটি নিয়ে। তার চোখের থেকে জল গড়িয়ে পড়ছে নিঃশব্দে। কি অনুরাগের সঙ্গে মূর্তিটিকে দেখছে, যেন বহুদিন পরে একজন মা তার সন্তানকে ফিরে পেয়ে অভিমানে অনুরাগে বেদনায় বাক্যহারা হয়ে পড়েছে। পরক্ষণেই আমার মেয়ে মূর্তিটি দুহাতে আগলে নিয়ে চৌকির থেকে নেমে হাঁটতে শুরু করলো খোলা দরজার থেকে বাইরের উঠোনের দিকে। কি আশ্চর্য লীলা দেখছি নিজের চোখের সামনে, তার বর্ণনার ভাষা আমার নেই। চারি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেঝের উপরে জল জল করে উঠল খড়ি মাটি দিয়ে আঁকা পদচিহ্ন। যেন কোজাগরি লক্ষ্মী পূজার দিন কেউ যত্ন করে নিপুণ হাতে সবে মাত্র আলপনা দিয়েছে সারা বাড়িতে। একবার ভেবেছিলাম এখনই আবার ছুটে মেয়েটার পিছু নেব, সে হয়তো চলে যাচ্ছে কোনো অদৃশ্য লোকে, কিন্তু আমার রক্ত মাংসের পাপী শরীর সে কাজ করবার শক্তি হারিয়ে ফেলেছে। তখন ধীরে ধীরে চোখ বুজে এলো আমার, কানে ঘন ঘন বাজতে লাগলো আমার বাড়তে থাকা শ্বাস প্রশ্বাসের শব্দ। আমি জ্ঞান হারালাম। ওই ঘটনা যখন ঘটেছিল তখন বোধহয় ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোরের ঠিক আগের সময়টা। আমার যখন জ্ঞান ফিরল তখন দুপুর প্রায় 3টে বাজে। জ্ঞান তাও নিজের থেকে ফেরেনি। গত রাতে হরেন মুদির কাছের থেকে মালপত্র কিনে আনার সময় বলে এসেছিলাম যে আজ তালের বড়া করবার সামগ্রী তার কাছের থেকে নেব। তো সারা বেলায় যায়নি দেখে সে নিজের থেকেই সমস্তটা নিয়ে এসে আমায় ঘরের মেঝের উপরে পড়ে থাকতে দেখে। আমি প্রথমেই হকচকিয়ে উঠে বসে আগে মেঝের দিকে তাকালাম। দেখলাম যে সেখানে কাল রাতের ওই ছাপগুলো আছে কিনা। দেখলাম না, সেগুলো এখন আর কিছু নেই। ওকে বললাম খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সে চলে যাওয়ার পর আমি সারা বাড়ি আগে তন্ন তন্ন করে খুঁজলাম চারি কোথাও আছে কিনা, কিন্তু মনে মনে যেন অনুমান করে নিয়েছিলাম যে আমার মাকে আমি কোথাও হারিয়ে ফেলেছি। সেই মুহূর্তে আমার একটাই পন্থা, আর সে পন্থা হলেন তিনি, যিনি আমায় এই সন্তানকে এমন চরম পরিণতির শিকার বানিয়েছেন। যদি চারিকে গ্রামের কোথাও দেখা যেত তাহলে নিশ্চয়ই গ্রামের কেউ না কেউ ওকে নিয়ে আসতো বাড়িতে। অর্থাৎ আমার ধারণাই সত্যি হয়েছে, চারি হারিয়ে গেছে কোনো কাল আবদ্ধীকরণে। ঘরের দরজা জানলা বন্ধ করে এক মনে শুরু করলাম মধুসুন্দরী দেবীর সাধনা। দেবী বলেছিলেন আর আমায় কোনোদিনও দেখা দেবেন না, তবে আমার বিশ্বাস ছিল আমার এই পরিস্থিতিতে উনি নিশ্চয়ই কোনো একটা পথ দেখিয়ে দেবেন। দেবী কিন্তু এলেন না। বহু আরাধনার পরেও কোনো ফল হলো না। বুঝেছিলাম যদি মেয়েকে ফিরে পেতে হয় তাহলে আমাকেই কিছু করতে হবে ঠান্ডা মাথায়। অনেক ভাবনা চিন্তা করবার পর মনে পড়ে গেল সেই আশ্চর্য ফেরিওয়ালার বলা কথাটা। সে বলেছিল ওই কৈখালির মাঠের ওই বটগাছের গোড়ায় যে লক্ষ্মী মন্দির একসময় ছিল সেখানেই ওই ছেলেটিকে সে শেষ দেখেছিল, যাকে পরবর্তীতে বিষ্ণুর অবতার বলে তার মনে হয়েছে। কাজেই যদি কোনো উপায় থেকে থাকে তাহলে ঈশ্বরই একমাত্র পারেন এই সম্ভাবনাকে সত্য প্রমাণ করতে। সন্ধ্যা তখন পেরিয়ে গেছে। আমি দ্রুত পায়ে হরেনের দোকানে গিয়ে কিছু পয়সার সিঁদুর সংগ্রহ করলাম।
নিজের মনকে একবার নিশ্চিন্ত করবার জন্য ওর কাছে শুনলাম। আচ্ছা হরেন, কালকে এই গ্রামে কোনো সিঁদুর বিক্রেতাকে আসতে দেখেছিলে? সে বলল, আগে সিঁদুর বিক্রেতা কই না তো। সেই যে দাদুর মুখে শুনেছিলাম এক সিঁদুরওয়ালা নাকি কৈকালীর মাঠে লক্ষ্মী মন্দিরের সামনে মরে পড়েছিল, তার নাকি মাথায় বাঁশ পড়ে মৃত্যু হয়েছিল। তখন তো আমাদের বাবা কাকারাও জন্মায়নি, তো সে মরে যাওয়ার পর থেকে নাকি আর কোনো দিনই কোনো সিঁদুরওয়ালা আর আমাদের গ্রামে আসেনি। আর সত্যি তো তেমন কাউকে কোনোদিনও দেখিনি আসতেই রামজয়পুরে। হ্যাঁ, হরেনের কথা শুনে আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম যে সত্যি ওই ফেরিওয়ালা এসেছিল মৃত্যুপুরীর জগৎ থেকে। দেবী সব পারেন। দেবী সশরীরে না হোক আমায় পথ দেখানোর জন্য তিনি ওই সিঁদুর বিক্রেতাকে পাঠিয়ে দিয়েছিলেন সমস্ত কাহিনী জানানোর জন্য। শূন্য বুকে এক রাশ প্রত্যাশা বেঁধে নিয়ে যখন পৌঁছালাম কৈখালির মাঠে, তখন সন্ধ্যা নেমেছে। এক মনে ঘন্টার পর ঘন্টা বটগাছের শাখা প্রশাখার দিকে তাকিয়ে রয়েছি। খোঁজার চেষ্টা করছি যে কখন সেই এক ঝাঁক জোনাকির দল গাছে এসে বসবে, কখন আবার তৈরি হবে সেই অপার্থিব দৈব মুহূর্ত। তবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অমাবস্যার আলকাত্রা মাখা রাত্রিতে এক বিন্দু আলোক স্ফুলিঙ্গ ফুটল না। হয়তো তখন মাঝ রাত হবে। আমি সিঁদুরে মোড়া কাগজটা বুকে চেপে ধরে ডাকলাম, মা চারি, চারি, আয় মা, আয় আয়, দেখ আমি তোর জন্য সিঁদুর নিয়ে এসেছি মা। বাবার কোল শূন্য করে আর থাকিস না মা, আমার কাছে ফিরে আয়। আয় মা, বাবার কাছে ফিরে আয় মা, ফিরে আয়। ঠিক সে সময় বিরাট বট গাছের গুড়ির উল্টো পাশে থেকে নূপুরের রিনঝিন শব্দ পেয়ে আমি সতর্ক হলাম। চারি গাছের আড়াল থেকে মুখ বাড়িয়ে বলল, আমি তো কোথাও যাইনি বাবা, আমি তো এখানেই আছি। এই তো আমার ছেলেটা, এতদিন হারিয়ে গেছিল তো, তাই ওর সাথে একটু গল্প করছি। তুমি সিঁদুর এনেছো? দাও দাও দেখি। ও এই সিঁদুরের জন্য আমার প্রতি অভিমান করে বসে আছে। ওকে বোঝাতেই পারছি না যে আমি তো একটা মেয়ে, আমি কোথায় পয়সা পাবো ওর স্বাদ মেটানোর। এদিকে সিঁদুরওয়ালাটাও আর এলো না যে ওর কাছ থেকে একটু চেয়ে নেব। দাও বাবা, দাও দেখি, সিঁদুরটা আমাকে দাও। আমি কিন্তু এতক্ষণের জন্য একবারও চারিকে দেখিনি। বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতন কখন যে সে এখানে আবির্ভাব হয়েছে তাও জানি না। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ সে তো ভয়ঙ্কর হবেই। দেবী আমায় স্মৃতি হিসেবে কেবল দুঃখই দিয়ে গেলেন। আমি সিঁদুরের কাগজটা চারির হাতে দিতেই ও অন্য হাতের থেকে বিষ্ণু বিগ্রহটি বের করে সেটি মাটিতে রেখে তার সামনে কাগজটি মেলে রাখল। মুহূর্তেই পুনরায় জড়ো হতে শুরু করলো একটার পর একটা জোনাকি ওই গাছের শাখা প্রশাখায়। অবাক হয়ে দেখলাম কাগজের সিঁদুর গুঁড়ো কোনো মহাকালের অলঙ্ঘনীয় নিয়মে ধীরে ধীরে কমতে শুরু করলো সেখানে থেকে। চারি হাসি মুখে তাকিয়ে রয়েছে বিগ্রহটির দিকে। ক্রমে যখন সম্পূর্ণ সিঁদুর মিলিয়ে যাওয়ার পর শূন্য কাগজটি পড়ে রইল মাটির ওপর, তখন লক্ষ্য করলাম বিষ্ণু মূর্তির ডান হাতের সবকটি আঙুল কিভাবে যেন লাল বর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ চারি যাকে ছেলে হিসেবে মেনেছে সে সিঁদুর গ্রহণ করেছে। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। হঠাৎ ও বলল, চলো বাবা, বাড়িতে লক্ষ্মী এসেছে, তালের বড়া করে তাদের খাওয়াতে হবে তো।
আমি তখন জ্ঞান বুদ্ধি শূন্য। ফেরিওয়ালার বলে যাওয়া কথা, অমর জীবনের বাণী ও আমার মেয়ের ছেলে মানুষই আবদার সব মিলে মিশে যেন এক রূপকথার সৃষ্টি করেছে আমার মনে ও মস্তিষ্কে। চারি এক হাত ধরে নিয়ে চলেছে আমাকে, আর অন্য হাতে সেই বিষ্ণুমূর্তি। বাড়িতে প্রবেশ করা মাত্রই দেখলাম বারান্দার ওপর থেকে আবার সেই ছোট ছোট পায়ের ছাপ এগিয়ে গেছে পুরনো ঠাকুর ঘরের ভেতরে। চারি বলল, ওই দেখো, মা লক্ষ্মী আমার বিষ্ণুর জন্য আগে থেকেই এসে অপেক্ষা করছে। ও যে আজ এতদিন পরে তার বউয়ের মানভঞ্জন করেছে আমার হাতের থেকে সিঁদুর নিয়ে। বিষ্ণু তো আমায় মা বলে ডাকে, তা ডাকুক না বাবা, আমিও ওকে আমার ছেলের মতোই ভালোবাসি। চারির সাথে প্রবেশ করে দেখলাম সত্যিই সিংহাসনের সম্মুখ পর্যন্ত ওই ছোট ছোট পায়ের ছাপগুলি শেষ হয়েছে। চারিপাশে পড়ে রয়েছে ধানের শীষ ও পদ্ম ফুলের কড়ি, কিন্তু লক্ষ্মী প্রতিমার কোনো অবয়ব বা বিগ্রহ সেখানে নেই। আসলে কিন্তু তা নয়, সেদিন আমি ওই বিগ্রহ দেখতে পাইনি ঠিকই, কিন্তু চারি কিন্তু হাসি মুখে এগিয়ে গিয়ে বিষ্ণুমূর্তি বসিয়ে দিয়েছিল সিংহাসনের একটু ডান দিক ঘেঁষে, যেন ঠিক তার বাঁ পাশে কেউ একজন বসে আছে বলেই বিষ্ণুর এই অবস্থান। চারি হাসি মুখে বলল, তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। তোমরা সারা জীবন সুখে থেকো। কাল আমরা চলে যাওয়ার আগে তোমাদের তালের বড়া দিয়ে যাব। আমি দুই চোখের জল ঠেকাতে পারলাম না। কি অসম্ভব অবর্ণনীয় ঘটনার সাক্ষী হলাম আমি, তা কাউকে বলি কি করে? কেবল দুই হাত কপালে তুলে প্রণাম করলাম। মা, মা লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মীকে ভালো রেখো। ওকে ছাড়া আমি শূন্য, মা, ওকে ছাড়া আমি শূন্য। আয় মা, মা আয়, তোর বাবার বুকে আয়, আয়। পরদিন সকাল থেকেই বাবা মেয়ে মিলে তালের বড়া বানানো তোড়জোড়ে লেগে পড়লাম। চারি ঠাকুর ঘরে গিয়ে দেবতার সামনে প্রসাদ দিয়ে এলো। আমি আর যাইনি, কারণ জীবনে যা পাপ করেছি সে কারণে যেখানে স্বয়ং দেবী লক্ষ্মীর অবস্থান সেখানে এই পাপীর যাওয়া চলে না। এ কারণেই তো চারি দেখতে পেলেও আমি তার দর্শন পাইনি গত রাতে। ও বাড়ির থেকে চলে আসার সময় চারি বলল, আমার ছেলে তার বাড়িতেই থাক, আমি যাই আমার বাপের বাড়ি। ছেলেকে বললাম, সে তো রাজি হলো না। সে তার স্ত্রীকে নিয়ে এখানেই থাকতে চায়। আমি মাঝে মাঝে এসে দেখে যাব ওদের। তুমি আমায় নিয়ে আসবে তো বাবা? নিয়ে আসবো মা, যখন সময় পাবো তোমাকে নিয়ে এখানে আসবো আমি। আমি জানি তোমাদের মনে এখন প্রশ্ন আসছে, বন্ধ ঘরে যে মূর্তি পড়ে থাকবে তাহলে তারা পুজো পাবে কি করে? মাটির কাঠামোকে পুজো করে আমরা সন্তুষ্ট করি, তার সামনে ফল মিষ্টি দিয়ে। কিন্তু জীবন্ত প্রতিমা কখনোই একই স্থানে থাকে না। তাদের যে অনেক কাজ, তারা সারা ব্রহ্মাণ্ডে বিচরণ করে বেড়ায় মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকার জন্য। ওখানে আর থাকবে না তার প্রমাণ কি করে পেলে? চারি তালের বড়া রেখে আসার মিনিট 10 পরে একবার আমি উঁকি দিয়েছিলাম ওই ঘরটায়। দেখেছিলাম সম্পূর্ণ থালা ফাঁকা পড়ে আছে, সেখানে একটাও তালের বড়া নেই। এরপর মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরি। আমার স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে ফিরে আসি এই মটলেনে। এবার তোমাদের একটা কথা বলি, যে কাহিনী তোমাদের এখন বললাম সে কথা আমি কোনোদিনও আমার স্ত্রীকেও বলিনি। তাহলেই বুঝে দেখো, চারি যে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত, তাতে কি তোমাদের আর কোনো সন্দেহ আছে? যাও, এবার বাড়ি যাও।
অনেক রাত হয়েছে। এরপরে ট্রাম বন্ধ হয়ে যাবে, শেষে হেঁটে হেঁটে ফিরতে হবে দুজনকে। আমরা নির্বাক চলচ্চিত্রের মতন ফিরে এলাম যার যার বাড়িতে। মাঝে একবার আমার এক অফিসের বন্ধুর কোষ্ঠী করানোর জন্য গিয়েছিলাম মটলেনের বাড়িতে। গিয়ে দেখলাম চারি জামাই ও তাদের ফুটফুটে ছেলে সহ অনেকেই এসেছে তারানাথের বাড়িতে। সেদিন আর কোনো কাজ করানো হলো না ঠিকই, তবে দুপুরের খাবার না খাইয়ে চারি আমাদের ছাড়ল না। সেদিন গিয়েই প্রথম জানতে পারলাম চারির একমাত্র সন্তানের নাম রাখা হয়েছে বিষ্ণু। এই কাহিনী জানলেন ঠিকই, তবে দয়া করে কাহিনীটি মনের ভেতরেই রাখবেন। বেশি জানাজানি হয়ে গেলে তারানাথ আবার আমাদের উপরে চটে বসবেন। তখন তার কাছের থেকে গল্প আদায় করা কষ্টসাধ্য কাজ হয়ে যাবে। আজ আসি বন্ধুরা। আর হ্যাঁ, শুধু গল্প শুনে চলে গেলে চলবে না, কিন্তু একটাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঠাকুরমশাইকে খুশি করে যান। হাজার হোক, এটি তো এখন আপনাদের প্রিয় গল্প শোনার ঠিকানা। কি ভুল বললাম কি?